আজ আপনাদের একটি ফিলিস্তিনি পরিবার আর একটি ইসরায়েলি পরিবারের মধ্যে সন্তান বদলে যাওয়ার এক অন্যরকম গল্প শোনাবো। এই গল্পটি অবশ্যই আপনার হৃদয় থেকে যাবে আজীবন, সেই কথা আমি আপনাকে দিচ্ছি। মুভির নাম হচ্ছে দ্য আদার সন। এটি একটি ফরাসি মুভি। যেহেতু ফিলিস্তিনিদের পক্ষে করা মুভিগুলো ব্যান্ড করে দেওয়া হয়, তাই আপনার কাছে বিশেষ অনুরোধ, মুভিটি যদি আপনার হৃদয়ের গভীরে জায়গা করে নেয় তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন, কারণ মুভিটি খুঁজে পেতে আমার অনেক কষ্ট হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভি শুরু হয় ইসরায়েলের একটি আর্মি ক্যাম্প দেখিয়ে। এই ক্যাম্পে ইসরায়েলের সাধারণ মানুষদেরও প্রশিক্ষণ নিতে হয়। জোসেফ নামক এই ছেলেটিরও এখানে মেডিকেল টেস্ট হচ্ছিল। আপনারা হয়তো জানেন, ইসরায়েলের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক কয়েক বছর আর্মিতে চাকরি করতে হয়। প্রত্যেক নাগরিককে যুদ্ধের জন্য সকল প্রশিক্ষণ নিতে হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে জোসেফকে একজন মহিলা অফিসারের কাছে পাঠানো হয়। অফিসার জোসেফকে জিজ্ঞেস করে, আর্মি থেকে ফিরে তুমি কি হতে চাও? জোসেফ বলে, আমি একজন গায়ক হব। দৃশ্য পরিবর্তন হয়। এই ইসরায়েলি মহিলা হচ্ছেন জোসেফের মা। জোসেফের মা জোসেফকে বলে, গতকাল তুই আর্মি ক্যাম্পে যে ব্লাড টেস্ট করিয়েছিস ওখানে একটু ভুল এসেছে। তোর ব্লাড গ্রুপ এ পজিটিভ এসেছে, যেটা কখনোই সম্ভব না, কারণ আমি আর তোর বাবা দুজনই এ নেগেটিভ। আর বায়োলজিক্যাল ভাবে দুজন এ নেগেটিভ ব্যক্তি থেকে কখনোই এ পজিটিভ বাচ্চা হয় না। ওনার একটু ভুল করেছেন। তুই কষ্ট করে কাল আবার একটু ব্লাড টেস্টটা করবি বাবা। জোসেফ একটু বিরক্ত হয়, কারণ তাকে আবারও একই টেস্ট করতে হবে। পরদিন আমরা জোসেফকে দেখতে পাই তার মায়ের সাথে হসপিটালে। জোসেফের টেস্টের রিপোর্ট চলে এসেছে। জোসেফ হসপিটালের বাগানে বসে লিসা নামক এই মেয়েটিকে গান শোনাচ্ছিল। এদিকে জোসেফের মাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল, কারণ আজও ব্লাড টেস্টে জোসেফের ব্লাড গ্রুপ এ পজিটিভই এসেছে। জোসেফের মাও একজন ডক্টর ছিলেন। তিনি তার অন্য এক ডক্টর বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করেন। জোসেফের মা বলে যে এটা তো কোনোভাবেই পসিবল না। তিনি এবার জোসেফের বাবার ব্লাড টেস্ট করাতে চান, কিন্তু জোসেফের মায়ের বন্ধু বলে দেয় তার আর দরকার নেই। এই দেখো তোমার হাজবেন্ডের রিপোর্ট, তিনি কয়েকদিন আগেই টেস্ট করিয়েছেন, তার রক্তের গ্রুপ এ নেগেটিভই। লোকটি জোসেফের মাকে বলে, তোমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, তোমরা তোমাদের ডিএনএ টেস্টটা করাও। এটা শুনে জোসেফের মা কিছুটা রেগে যায়, কিন্তু পরক্ষণেই সে তার বন্ধুর কাছে ক্ষমা চায়। জোসেফের মা বিষয়টা নিয়ে অনেক চিন্তা করতে থাকে। এই ব্যক্তি হচ্ছেন জোসেফের বাবা। তিনি একজন পুলিশ কর্মকর্তা। জোসেফের মা তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে। তখন তার হাজবেন্ড তাকে বলে, এটা হয়তো কোনো এক্সেপশনাল বিষয়। জোসেফের মা বলে, এটা নিয়ে এক্সেপশন হয় না, এটা একটি কমন জেনেটিক বিষয়। জোসেফের বাবা তখন বলে, ছেলেটাকে আবারও টেস্ট করানো ঠিক হবে না। রাতের বেলা জোসেফদের পরিবারের সবাই মিলে একসাথে ডিনার করতে বসে, কিন্তু জোসেফের বাবার মন মেজাজ দুটোই খারাপ ছিল। তিনি তার সন্তানদের ধমক দেন। ঘুমানোর আগেও জোসেফের বাবা একদম চুপচাপ বসেছিল। জোসেফের মা বুঝতে পারে তার স্বামীর মনের অবস্থা। তখন জোসেফের মা তার হাজবেন্ডকে বলে, আমি জানি তোমার মনের মধ্যে কি ঘটছে। 18 বছর আগে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক হয়েছিল কিনা, কিন্তু তোমাকে আমি বিষয়টা ক্লিয়ার করে দেই, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার কখনই কিছু হয়নি। জোসেফের বাবা আসলে মনে মনে ভাবছিল হয়তো জোসেফ তার ওয়াইফের বয়ফ্রেন্ডের সন্তান। পরদিন আবারও জোসেফের মা তার ডাক্তার বন্ধুর সাথে আলোচনা করতে যায়। তার বন্ধু তাকে জানায়, আমি গতকাল অনেক গবেষণা করেছি। তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছো? জোসেফের সাথে তোমাদের দুজনের কারো চেহারার কোনো মিল নেই। জোসেফের মা বলে, তাতে কি হয়েছে? জোসেফের মতোই দেখতে হয়েছে। ডক্টর জোসেফের মাকে বলে, জোসেফের জন্ম হয়েছিল হাইফা শহরের একটি হসপিটালে। সালটা ছিল 1991, 23 জানুয়ারি, আর দিনটা ছিল বৃহস্পতিবার। জোসেফের মা বলে, হ্যাঁ, আমরা ওই সময় হাইফা শহরেই থাকতাম। ডক্টর বলে, ওই দিন জোসেফকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। জোসেফের মা বলে, হ্যাঁ। তখন ডক্টর বলে, তুমি হয়তো একটি বিষয় জানো না, ওই দিন জোসেফের সাথে ইনকিউবেটরে আরো একটি বাচ্চা ছিল। আমি যতটুকু বুঝতে পারছি জোসেফ আসলে তোমাদের সন্তান না। এটা শুনে জোসেফের মা খুবই রেগে যায়। সে তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যায়। রাতের বেলা জোসেফ তার বোনের সাথে গল্প করছিল। জোসেফের মা দূর থেকে তার ছেলেকে দেখছিলেন। তখন জোসেফের বাবা সেখানে আসে। সে তার ওয়াইফকে জিজ্ঞেস করে, সারাদিন তুমি কোথায় ছিলে? এতবার ফোন দিয়েছে কিন্তু তুমি ফোন একবারও ধরনি। জোসেফের মা তার হাজবেন্ডকে জড়িয়ে ধরেন। এবার সে তার হাজবেন্ডকে বলে, আমাদের মনে হয় অনেক বড় একটা ভুল হয়েছিল। যেদিন জোসেফ জন্ম নিয়েছিল ওই দিন জন্মের পরপরই নার্সরা জোসেফকে আলাদা একটি রুমে নিয়ে গিয়েছিল ওকে ইনকিউবেটরে রাখার জন্য, কিন্তু ওই দিন পাশের কেবিনে আরো একটি বাচ্চা জন্ম নিয়েছিল আর তাকেও ওই একই ইনকিউবেটরে রাখা হয়েছিল। জোসেফের বাবা তখন বলে, তুমি কি বলতে চাইছো? ওই দিন বাচ্চা অদল বদল হয়েছে। জোসেফের বাবা খুবই রেগে যান। জোসেফের মা তখন বলে, ডক্টর যা বলেছে আমি তোমাকে তাই বললাম। জোসেফের বাবা হতাশায় খুবই ভেঙে পড়েছেন।
দৃশ্য পরিবর্তন হয়। একজন ডক্টর জোসেফের বাবা মাকে ওয়েলকাম করে। এটা ছিল হাইফার সেই হসপিটাল যেখানে জোসেফ জন্ম নিয়েছিল। এখানে আজ আরো একটি ফিলিস্তিনি পরিবারও এসেছে। ডক্টর জোসেফের বাবা মার সাথে পরিচয় করিয়ে দেন। এনারা হচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস আলবাজিস। তারা প্যালেস্টাইন থেকে এসেছে এখানে। আলবাজিস হচ্ছে তাদের বংশের নাম, যেখানে লোকটির নাম ছিল সাইদ আর মহিলার নাম ছিল আমিনা। ডক্টর এবার এই দুই পরিবারের সাথে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, 1991 সালের 23 জানুয়ারি আপনাদের দুই পরিবারেরই সন্তানের জন্ম হয়েছিল এই হসপিটালে। আর আমরা এটাও কনফার্ম হয়েছি আলবাজিস পরিবারে এখন যে সন্তানটি রয়েছে তার রক্তের গ্রুপ এ নেগেটিভ। আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি আপনাদের সন্তান জন্মের সময় অদল বদল হয়ে গিয়েছিল। ডক্টর বলেন, আমি আপনাদের সন্তানদের ছবি আপনাদের সাথে করে নিয়ে আসতে বলেছিলাম। আপনারা যদি সেগুলো এনে থাকেন আপনারা নিজেদের মধ্যে অদল বদল করুন। দুজন মা অশ্রু ভেজা চোখে নিজ সন্তানদের ছবি অদল বদল করেন। এই দুজন মা এত বছর পর এই প্রথম তাদের পেটের সন্তানকে দেখল। দুজন মাই অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন। ডক্টর এবার তাদের উদ্দেশ্যে বলে, আপনারা এবার লিগ্যাল ওয়েতে আপনাদের সন্তান অদল বদল করতে পারেন। তখন জোসেফের বাবা চিৎকার করে বলে ওঠে, কখনোই না, জোসেফ আমার সন্তান, ও একজন জিউস, আর এটাই ওর পরিচয়। কিন্তু ফিলিস্তিনি পরিবারটি চুপচাপই বসেছিল। আমিনা নামক মহিলাটি শুধু কাঁদছিলেন। ডক্টর এবার বলেন, যেহেতু বাচ্চা দুটোর বয়স এখন 18 হয়ে গিয়েছে, তাই এই বিষয়টি তাদেরকে জানাতে হবে, আর বাকি বিষয়গুলো আপনাদের দুই পরিবারের উপর নির্ভর করবে। এটা শুনে জোসেফের বাবা সেখান থেকে রাগে বেরিয়ে যান। পরক্ষণে সাইদ সাহেব ওই রুম থেকে বেরিয়ে যান। ডক্টর দুজন মায়ের উদ্দেশ্যে বলে, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই, তবে আপনারা দুজন একটু কথা বলুন, পরিচিত হন। দুজন মা কান্না ভেজা চোখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আর এই প্রথম আমরা ইয়াসিন নামটা জানতে পারি, যে কিনা ফিলিস্তিনি পরিবারে বড় হয়েছে। দুজন মাই ডক্টরের চেম্বার থেকে বের হয়। বাইরে ইয়াসিনের বাবা অপেক্ষা করছিল। এরই মধ্যে ইয়াসিনের কল আসে তার মা আমিনার ফোনে। ইয়াসিন ফ্রান্সে পড়াশোনা করে, তার আজ ডিপ্লোমা শেষ হয়েছে। সেই খুশির সংবাদই সে তার মাকে দেয়। বাবা সাইদ তার ওয়াইফকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন মিলে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়। আমিনা তার স্বামীকে জিজ্ঞেস করেন, আমরা ইয়াসিনকে এই কথাগুলো কিভাবে বলবো? বাবা সাইদ বলে, আমরা ওকে কিছুই বলবো না, আর আমরা ইসরায়েলি পরিবারের সাথেও যোগাযোগ রাখবো না। ওরা আমাদের ভূমি দখল করে আমাদের ইয়াস শাসন করছে। জিউসদের দেখলেই আমার শরীর চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। এটা ছিল ইসরায়েল ফিলিস্তিনি বর্ডার। ফিলিস্তিনের মানুষ এখান থেকে যাতায়াত করে, আর আমরাই প্রথম ইয়াসিনকে দেখতে পাই। সে পড়াশোনা শেষ করে নিজ মাতৃভূমিতে ফিরে এসেছে। যেহেতু ফিলিস্তিনিতে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই, তাই তাকে ইসরায়েল হয়েই আসতে হয়। বর্ডারের অনেক চেকিং শেষ করে ইয়াসিন তার মাতৃভূমি ফিলিস্তিনে তার পা রাখে। মা আর তার বড় ভাই বেলাল তার জন্য অপেক্ষা করছিল। বেলাল তার ছোট ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর তারা তিনজন গাড়িতে করে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে বড় বড় কাঁটাতারের দেওয়াল দেখিয়ে বড় ভাই বলে, এটা আমাদের দেশ, ওদের আশ্রয় দিয়েছিলাম, আর আজ ওরাই আমাদের কাঁটাতারের দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে। বেলাল খুবই রেগে যাচ্ছিল। তখন তাদের মা তাদের সান্ত্বনা দেয়। এরপর তারা তিনজন মিলে একটি ফিলিস্তিনের গান ধরে আর খুশি মনে বাড়ি ফিরতে থাকে। তারা তিনজন জরাজীর্ণ প্যালেস্টাইনে ফিরে আসে। কিন্তু এই অবহেলিত প্যালেস্টাইন ইয়াসিনকে খুব ভালোভাবে স্বাগতম জানায়। ইয়াসিন সবার প্রথমে তার বাবার কাছে আসে। তার বাবা পেশায় একজন গাড়ির মেকানিক ছিলেন। তিনি কাজ করছিলেন। ছেলে ইয়াসিন তাকে ডাকতে থাকে। বাবা নিচ থেকে বের হয়ে খুব মলিন গলায় বলে, তুমি এসেছো, বাসায় যেয়ে ফ্রেশ হও, আমি কাজ শেষ করেই বাসায় আসছি। বাবার এই মলিন কণ্ঠের কারণ জানে না ইয়াসিন। মা আমিনা তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে, তোর বাবা তো ওরকমই, সে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত। ইয়াসিনরা বাসায় চলে যায়। আর একজন অসহায় বাবা সন্তানকে এতদিন পর দেখেও না জড়িয়ে ধরার আক্ষেপে কাঁদতে থাকে। ইয়াসিনরা বাসায় চলে আসে। ইয়াসিন বিদেশ থেকে সবার জন্য গিফট এনেছে। বড় ভাইয়ের প্রিয় দলের জার্সি, ছোট বোনের পুতুল, মায়ের শাড়ি। এরই মধ্যে ইয়াসিনের বাবাও চলে আসেন। এবার তিনি সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাবার জন্য মনে করে ইয়াসিন বিদেশ থেকে ওষুধ নিয়ে এসেছে, কারণ ফিলিস্তিনিতে এখন তেমন একটা ওষুধ পাওয়া যায় না, সবই ইসরায়েলিরা বন্ধ করে রেখেছে। এদিকে জোসেফের জন্য আর্মি থেকে চিঠি এসেছে। বাবা মায়ের সাথে ব্লাড স্যাম্পলের মিল না পাওয়ায় জোসেফকে এবার আর্মিতে নেওয়া হচ্ছে না। জোসেফ এই কথাটা শুনে ফেলে। সে তার বাবার কাছে জিজ্ঞেস করে, আমার সকল বন্ধুরা যাচ্ছে, আমি কেন যেতে পারবো না? জোসেফের বাবা জোসেফের হাতে চিঠিটি দিয়ে সেখান থেকে চলে যায়। জোসেফ অনেক রাগান্বিত অবস্থায় তার বাবাকে বলে, এই চিঠির কোনো মানে আমি বুঝতে পারছি না। এবার জোসেফের মা জোসেফকে সবকিছু খুলে বলতে শুরু করে। 1991 সালে তোমার যেদিন জন্ম হয়েছিল, ওই দিন ওই হসপিটালে অন্য একটি ছেলেরও জন্ম হয়েছিল। ওই পরিবারটি ছিল ফিলিস্তিনের, আর তাদের
সাথেই আমাদের বাচ্চা বদল হয়ে যায়। জোসেফ তার মাকে বলে, তার মানে বদলে যাওয়া বাচ্চাটি আমি একজন ফিলিস্তিনি। জোসেফের চোখ পানিতে টলটল করছিল। সে রাগে সেখান থেকে উঠে যায়। বাসার করিডোরে বসে জোসেফ অনেক কাঁদছিল। তার মা তার কাছে আসে। জোসেফ তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই ছেলেটিকে দেখেছো? জোসেফের মা বলে, আমি ছবিতে দেখেছি। জোসেফ আবার তার মাকে জিজ্ঞেস করে, মা আমি কি এখন একজন জিউস রয়েছি? এখান থেকে দৃশ্য চলে আসে ফিলিস্তিনি ইয়াসিনের কাছে। দুই ভাই নতুন জার্সি পরে বন্ধুদের সাথে দেখা করতে এসেছে। তারা সবাই মিলে ফুটবল খেলছিল। এদিকে জোসেফকে দেখানো হয় সে একজন জিউস ধর্মগুরুর কাছে এসেছে। জোসেফ এই ব্যক্তির কাছ থেকেই ছোটবেলা থেকে ধর্মশিক্ষা নিয়েছে। জোসেফ তার কাছ থেকে জানতে এসেছে সে এখনো জিউস রয়েছে কিনা। ধর্মগুরু সবকিছু শুনে তাকে বলে, তুমি এখনো জিউস রয়েছো, তবে আগের মতো নেই। তোমার থেকে ইয়াসিন নামক সেই ছেলেটা বেশি জিউস, কারণ সে একজন জিউসের পেটে জন্ম নিয়েছে। আর তুমি কোনো জিউসের পেটে জন্ম না নিলে প্রথম সারির জিউস কখনোই হতে পারবে না। এটা শুনে জোসেফ রাগে সেখান থেকে উঠে চলে যায়। ওই দিন রাতের বেলা ইয়াসিনের আগমন উপলক্ষে বাসায় পার্টি হচ্ছিল। তারা নিজেদের মতো করে মজা করছিল। ইয়াসিনের আগমন উপলক্ষে সবাই অনেক খুশি ছিল। এরই মধ্যে ইয়াসিনদের বাসার ফোনে একটি কল আসে। কলটা ছিল জোসেফের মায়ের। সে ইয়াসিনের মাকে বলছে, আমি জোসেফকে সবকিছু জানিয়ে দিয়েছি। আপনি কি আপনার ছেলে ইয়াসিনকে সবকিছু জানিয়েছেন? ইয়াসিনের মা বলে, আমি এখনো জানাইনি। জোসেফের মা বলে, আপনি খুব তাড়াতাড়ি জানান, কারণ সত্যটি ইয়াসিনকে জানতেই হবে, আর আমরাও ওকে দেখতে চাই। এদিকে জোসেফ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। জোসেফের বন্ধুরা অনেক খুশি, কারণ তারা মিলিটারিতে যাচ্ছে। জোসেফের এক বান্ধবী বলে ওঠে, আমরা অল্প কয়েকদিনের মধ্যেই ফিলিস্তিনিদের নিজ হাতে মারতে পারবো। এটা শুনে জোসেফ সেখান থেকে উঠে যায়। মূলত ইসরায়েলের প্রত্যেকটি সন্তানকে ছোটবেলা থেকেই ফিলিস্তিনি বিদ্বেষী করে তোলা হয়। জোসেফ ওই দিন রাতে অনেক ড্রিঙ্কস করে আর পাগলের মতো নাচতে থাকে। এদিকে ইয়াসিনের বাবা তার ওয়াইফকে জিজ্ঞেস করে, ওই মহিলা কেন ফোন দিয়েছিল আজকে? ইয়াসিনের মা বলে, ইয়াসিনকে সবকিছু জানানোর জন্য। এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাবা মায়ের ঝগড়া ইয়াসিন আর তার বড় ভাই সেখানে চলে আসে। ইয়াসিন জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে ঝগড়া করছো? কোন ইসরায়েলি মহিলার সাথে আমাকে দেখা করতে হবে আর কেন করতে হবে? আমরা বুঝতে পারি ইয়াসিনের বাবা মা ইয়াসিনকে সবকিছু বলে দিয়েছে। এটা শোনার পর ইয়াসিনের বড় ভাই সেখান থেকে রাগে উঠে চলে যায়। ইয়াসিনের মা তার সন্তানকে বুকের সাথে চেপে ধরে। চারদিক শুনশান নীরবতা, কেউ কোনো কথা বলছে না, শুধু ইয়াসিনের চোখ দিয়ে পানি পড়ছে। মা তাকে অনেক সান্ত্বনা দিচ্ছেন। তিনি ধীর গলায় ইয়াসিনকে বলেন, তারা তোমাকে দেখতে চায়, তারা আমাদেরকে তেল আবিবে দাওয়াত দিয়েছে। ইয়াসিনের কান্নাটা এবার আরো বেড়ে যায়। সে তার মায়ের কোলে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। পরদিন সকালবেলা ফিলিস্তিনের খুব উঁচু একটা ভাঙাচোরা বিল্ডিং এর উপরে বসে ইয়াসিন দূরে থেকে ইসরায়েলের সাজানো গোছানো শহর দেখতে থাকে। ওখানেই যে তার জন্মদাতা বাবা মা থাকে। পরদিন ইয়াসিনরা সবাই মিলে রওনা হয় ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে। কিন্তু ইয়াসিনের বড় ভাই তাদের সাথে আসেনি। চেকপোস্টের চেকিং শেষে তারা ইসরায়েলে ঢুকে যায়। এদিকে জোসেফের বাবা মা দুজনই আজ অনেক ব্যস্ত। তারা অনেক আইটেমের খাবার তৈরি করেছে ইয়াসিনরা আসবে বলে। এদিকে ইয়াসিনরা জোসেফদের বাসার সামনে পৌঁছে যায়। সবাই একে একে গাড়ি থেকে নামে, কিন্তু ইয়াসিনের বাবা চুপচাপই বসেছিল। এসবের কোনো কিছুই সে মেনে নিতে পারছে না। ইয়াসিনের মা তার হাজবেন্ডকে ডাক দেয়। জানালা থেকে জোসেফ সবাইকে দেখছিল। ইয়াসিনরা সবাই জোসেফদের দরজার সামনে দাঁড়ায়। দুটি পরিবার তাদের দুজন সত্যিকারের সন্তানকে এই প্রথম সামনাসামনি দেখলো। জোসেফের মা আর জোসেফ সবাইকে ওয়েলকাম জানায়। দুই পরিবার একসাথে নাস্তা করতে বসে, কিন্তু কেউ কারোর সাথে তেমন কোনো কথাই বলছে না। জোসেফের মা ইয়াসিনকে আর ইয়াসিনের মা জোসেফকে খুব ভালোভাবে দেখছিল, কারণ এরাই তো তাদের গর্বের সেই সন্তান। জোসেফের মা খুব সংকোচ নিয়ে ইয়াসিনকে জিজ্ঞেস করে, তুমি এখন কি পড়াশোনা করছো? ইয়াসিন বলে, আমি ডিপ্লোমা শেষ করেছি আর আগামী মাস থেকে আমার মেডিকেল কোর্স শুরু হবে। এবার ইয়াসিনের মা জোসেফকে জিজ্ঞেস করে, তুমি কি করছো অথবা কি হতে চাও? জোসেফ বলে, আমি একজন মিউজিশিয়ান হতে চাই। ইয়াসিনের মা তার হাজবেন্ডের উদ্দেশ্যে বলে, সে একদম তোমার মতো হয়েছে, তোমার মতোই গান পছন্দ করে। ইয়াসিনের বাবা কিছুই বলেন না। জোসেফ শুধু একটি মুচকি হাসি দেয়। দুই পরিবার লাঞ্চ করতে শুরু করে। ইয়াসিনের মা সবাইকে জানায় জোসেফের একটি বড় ভাইও রয়েছে, ওর নাম বিলাল। আর জোসেফের একটি ছোট ভাইও ছিল। ওর বয়স যখন 3 বছর ছিল তখন ইসরায়েলের বিমান হামলায় সে মারা গিয়েছে। সবাই কথা অন্য টপিকে নিয়ে যায়। জোসেফ আর ইয়াসিন বাসার সামনে হাঁটছিল। বেলাল কেন আসেনি? সে কি আমাদের অনেক ঘৃণা করে? ইয়াসিন বলে, তোমরা কি একজন ফিলিস্তিনির মনের অবস্থা জানো? তুমি কি কখনো দেখেছো তোমার 3 বছরের ছোট ভাইকে বাইরে বল নিয়ে খেলার সময় বোমার আঘাতে মারা যেতে? আমাদের আদরের ছোট ভাইটির লাশ আমরা কাঁধে বহন করেছি। ফিলিস্তিনের প্রত্যেক পরিবারে প্রত্যেক দিন এমন গল্পের সৃষ্টি হয়। এদিকে জোসেফের মা জোসেফের প্রশংসা করছিল যে সে আর 5টি ইসরায়েলি ছেলেমেয়ের মতো না, সে যুদ্ধে যেতে চায় না। ইয়াসিনের বাবা বলে ওঠে, কিসের যুদ্ধ?
আমার দেশ, আমার মাটি, আবার আমার বিরুদ্ধেই যুদ্ধ। জোসেফের বাবা বলে, আমরা সাধারণ ইসরায়েলিরাও চাই না কোনো নিরীহ শিশুর মৃত্যু, কিন্তু আমাদের নেতারা কোনো কিছুরই তোয়াক্কা করেন না। ইয়াসিনের বাবা বলে ওঠে, নেতা তো আপনারাই বানান। এবারে দুজন বাবার মধ্যে নিজেদের দেশের পক্ষ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। ধীরে ধীরে ঝগড়াটা বাড়তেই থাকে। তখন জোসেফের মা চিৎকার করে দুজনকে থামায়। রাতের বেলা ইয়াসিনরা যখন বাসায় ফিরে আসে, বড় ভাই বিলাল বাসার সামনে বসে করুণ সুরে বাঁশি বাজাচ্ছিল। তারা সবাই বাসায় ঢুকে যায়। এদিকে জোসেফ গভীর রাতে তার বাবা মাকে বলে, আমি বাইরে যাচ্ছি, আজ রাতে আর ফিরবো না। জোসেফ হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর বাসায় চলে এসেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সে সমুদ্রের গর্জন শুনছিল, যে গর্জন তার মনের মধ্যেও বইছে। এদিকে ইয়াসিনের বড় ভাই ইয়াসিনকে একদমই সহ্য করতে পারছে না। সে তার ভাইকে বলে, ভাইয়া তোমার মনের মধ্যে কি ঘটছে আমি জানি, তুমি সবকিছু ভুলে যাও, তুমি শুধু আমাদের দুজনের স্বপ্নের কথাটা মনে রাখো। এই নিরীহ ফিলিস্তিনিদের জন্য আমাদের হসপিটাল তৈরি করতে হবে। কিন্তু বড় ভাই বেলালের তার ছোট ভাইয়ের কোনো কথাই সহ্য হচ্ছে না। সে এখন ইয়াসিনকে ছোট ভাই বলে স্বীকারও করে না। ইয়াসিন রাগ করে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ইয়াসিন তার ছোট বোনের সাথে খেলছিল। তখন তাদের বাসার টেলিফোনে একটি কল আসে। কলটা ছিল জোসেফের। সে ইয়াসিনের সাথে কথা বলতে চায়। বড় ভাই বেলালের ব্যবহার ঠিক আগের মতোই রয়েছে। জোসেফ ইয়াসিনকে তেল আবিব যাওয়ার দাওয়াত দেয়। ইয়াসিন আর তার পরিবারের তো ইসরায়েলে যাওয়ার অনুমতিপত্র ছিল। বাস্তবে এই অনুমতিপত্র যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ছিল। এদিকে ইয়াসিনের বড় ভাই বেলাল তার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসে। এরই মধ্যে তাদের এক বন্ধু কিছু কোকের ক্যান নিয়ে আসে, যেটা দেখে ওখানে সবাই অনেক রেগে যায়, কারণ কোক ইসরায়েলি পণ্য। তারা কোকের বোতলগুলোকে ছুঁড়ে মারে। এদিকে ইয়াসিন তেল আবিবের একটি সমুদ্র সৈকতে পৌঁছে যায়। দূর থেকে আমরা দেখতে পাই জোসেফ সেখানে ফেরি করে আইসক্রিম বিক্রি করছে। ইয়াসিন জোসেফকে বলে, আমি একটু চেষ্টা করে দেখি। জোসেফ শিখিয়ে দেয় যে কি বলতে হবে। ইয়াসিন খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইসক্রিম বিক্রি করে ফেলে। জোসেফ বলে, আমি 3 ঘন্টায় যা পারিনি তুমি 10 মিনিটে তা করে দিলে। দুজন একটি জায়গায় বসে। জোসেফ টাকাগুলো গুনছিল। তারপর সে অর্ধেক টাকা ইয়াসিনকে দেয়। ইয়াসিন নিতে চায় না। জোসেফ বলে, এটা তোমার প্রাপ্য। ইয়াসিন সমুদ্রের দিকে তাকিয়ে আফসোস করে বলতে থাকে, আমার একটি কাজিন ছিল, ও সমুদ্র অনেক দেখতে চাইতো। ওর কখনো সমুদ্রের এই সৌন্দর্য দেখা হবে না। ওকে গত বছর মেরে ফেলা হয়েছে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। এটা ছিল বর্ডারে যাবার শেষ মাইক্রো। যাবার পূর্বে ইয়াসিন জোসেফকে বলে, মা তোমাকে অনেক দেখতে চায়। ইয়াসিন গাড়িতে উঠে যায়। জোসেফ চুপচাপই দাঁড়িয়ে থাকে। রাতের বেলা জোসেফের মা জোসেফের কাছে আসে। জোসেফ তার মাকে বলে, আমার জন্মের সময় তোমরা যদি হাইফাতে না যেতে, তাহলে আজ আমি একজন ফিলিস্তিনি থাকতাম। তোমাদের অনেক ঘৃণা করতাম, আর তোমরাও আমাকে অনেক ঘৃণা করতে। জোসেফের মা জোসেফকে জড়িয়ে ধরে বলে, তুই আমাদেরই সন্তান, মৃত্যুর আগ পর্যন্ত তাই থাকবি। পরদিন জোসেফের বাবা তার অফিসে কাজ করছিল। একজন সৈন্য এসে তাকে স্যালুট করে আর বলে যে একজন ফিলিস্তিনি আপনার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু আমরা তাকে ঢুকতে দেইনি। সে একটি বর্ডার পাস ফিরিয়ে দিয়ে গিয়েছে আর আপনাকে ধন্যবাদ বলে গিয়েছে। জোসেফের বাবা তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয় আর লোকটিকে খুঁজতে থাকে। লোকটি ছিল ইয়াসিনের বাবা। জোসেফের বাবাই তাকে ইসরায়েলে ঢোকার অনুমতিপত্র ম্যানেজ করে দিয়েছিল, কিন্তু ইয়াসিনের বাবা সেটা নিজের কাছে রাখতে চায় না আর কখনো আসতে চায় না এখানে। জোসেফের বাবা তাকে কফি খাওয়ার জন্য বলে। একজন ফিলিস্তিনি আর একজন ইসরায়েলি পাশাপাশি বসে কফি খাচ্ছে। তারা দুজন কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। দৃশ্য পরিবর্তন হয়। ইয়াসিন বাড়িতে ফিরে এসেছে। বড় ভাই বেলাল তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়াসিন ইসরায়েলের সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করে পাওয়া সেই টাকাগুলো তার মায়ের হাতে দেয়, কারণ ইসরায়েলি টাকার মূল্য তো অনেক। এই টাকাগুলো দিয়ে তারা অনেক কিছু কিনতে পারবে। মা টাকাগুলো লুকিয়ে রাখেন। ইয়াসিন বাসা থেকে বের হয়ে যায়। মা তার বড় ছেলে বেলালের কাছে আসে। মা বেলালকে বলে, তোর ছোটবেলার কথা মনে আছে? ইয়াসিন যখন তোর আন্টির বাসায় থাকতো, তোকে যদি আমি কোনো কিছু কিনে দিতাম, সবকিছুর অর্ধেক তুই আলাদা করে রাখতি, বলতি এটা আমার ভাই ইয়াসিনের। বেলাল বলে, ও একজন ইসরায়েলি, আর ইসরায়েলিরা আমার ছোট ভাইটিকে মেরেছে। মা বলেন, ইয়াসিন তোমারই ভাই, আর তুমি ভুলে যেও না তুমি একজন মুসলিম। তোমাকে অনেক বেশি ধৈর্য ধরতে হবে আর উদার হতে হবে। পরদিন ইয়াসিন আবার ইসরায়েলের সৈকতে জোসেফের সাথে আইসক্রিম বিক্রি করছিল। জোসেফ জিজ্ঞেস করে, তুমি পাস কিভাবে পেলে? ইয়াসিন বলে, তোমার বাবা আমাকে 1 মাসের পাস ম্যানেজ করে দিয়েছে। এই 1 মাস আমি ইচ্ছে মতো আসতে পারবো। হঠাৎ করে জোসেফ দূরে তার বন্ধুদের দেখতে পায়। সে ইয়াসিনকে তার বন্ধুদের সাথে মিথ্যা পরিচয় করিয়ে দেয়। সে বলে, এটা আমার কাজিন, ও প্যারিস থেকে এসেছে। জোসেফ ইয়াসিনের ফিলিস্তিনি পরিচয়টা তার বন্ধুদের কখনোই দিতে পারবে না। জোসেফের বন্ধুরা ইয়াসিনকে পার্টিতে দাওয়াত করে। তারা দুজন একসাথে পার্টির জন্য রেডি হয়। জোসেফের মা যখন
যখন বাসায় ফিরে আসে, ইয়াসিন তখন বাসার সামনে বসে অপেক্ষা করছিল। ইয়াসিনকে দেখে তিনি কিছুটা চমকে যান। তার ঝুড়ির ফলগুলো নিচে পড়ে যায়। ইয়াসিন সেগুলো তুলে দিতে গেলে মা তার সন্তানের শরীরে স্পর্শ করে দেখে এই সন্তানকেই তো সে পেটে ধরেছিল। সেই ইয়াসিনকে একটি মমতা ভরা চুমু দিয়ে দেয়। পেছন থেকে দাঁড়িয়ে জোসেফ দেখছিল। সে ইয়াসিনকে ডাক দেয়, বলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে। জোসেফ আর ইয়াসিন সাইকেলে করে সেখান থেকে চলে যায়। পরদিন জোসেফ তার বাবা মায়ের সাথে ইহুদিদের উপাসনালয়ে ঢুকতে গেলে তার মন তাকে বাধা দেয়। সে আর ওই উপাসনালয়ে ঢোকে না। সে ওখান থেকে সরাসরি বর্ডারে চলে আসে। সে তার পরিচয়পত্র গার্ডদের দেখালে গার্ডরা তার সাথে খুবই ভালো ব্যবহার করে আর তাকে বলে, তুমি কি আসলেই ফিলিস্তিনে যেতে চাও? ইয়াসিন একটি অ্যাড্রেস দেখায় আর জিজ্ঞেস করে এটা কোথায়। গার্ড তাকে দেখিয়ে দেয় যে কোন দিক দিয়ে যেতে হবে। জোসেফ এই প্রথম ফিলিস্তিনি ভূখণ্ডে পা রাখলো, অথচ এটাই তার মাতৃভূমি হওয়ার কথা ছিল। জোসেফ গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছে। তার কাটার এপাশে যে এক অন্য পৃথিবী জোসেফ কখনো কল্পনাও করতে পারেনি। এখানে বাচ্চাদের খেলার জন্য খেলার মাঠ নেই। এই মানুষগুলো হাজার কষ্টে থাকলেও আন্তরিকতার কোনো কমতি ছিল না তাদের মধ্যে। তারা জোসেফের বাবা মায়ের অ্যাড্রেসটি তাকে দেখিয়ে দেয়। আমিনা যখন জোসেফকে দেখেন তিনি খুবই অবাক হয়ে যান। তিনি পরম মমতা নিয়ে জোসেফের মুখে হাত বোলান। বড় ভাই বেলালও জোসেফকে খুব ভালোভাবেই নেয়। সে ভাঙা ভাঙা ইংলিশে জোসেফকে শেখাচ্ছে যে জোসেফ একজন মুসলিম আর সে একজন ফিলিস্তিনি। ইয়াসিনের বাবা যখন জোসেফের আসার খবর জানতে পারে সে খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে আশপাশের লোকদের কি বলবে। ইয়াসিনের মা বলে যে আমি অলরেডি বলে দিয়েছি যে ও আমার বোনের ছেলে, ও ফ্রান্স থেকে এখানে এসেছে। রাতের বেলা জোসেফ সবার সাথে ডিনার করতে বসে। তখন বেলাল বলে, তুমি ভেবো না যে এমন মাংস আমাদের বাসায় প্রতিদিন রান্না হয়। আমরা বছরেও মাংস দেখতে পাই না। তুমি এসেছো দেখে এই আয়োজন। জোসেফ এই প্রথম এই ধরনের খাবার খেলো। জোসেফ তার বাবা মাকে জানিয়ে আসেনি যে সে ফিলিস্তিনিতে এসেছে। ইয়াসিনের মা জোসেফের মাকে ফোন করে জানিয়ে দেয়। খাবারের মাঝে হঠাৎ করেই জোসেফ একটি গান ধরে। এটা ফিলিস্তিনির সব থেকে বিখ্যাত গান, যেটা জোসেফ শিখে এসেছে। সবাই অবাক হয়ে যায়। একে একে সবাই জোসেফের গলায় গলা মেলাতে থাকে। বাবা সাইদ সাহেবও তার বাদ্যযন্ত্রে সুর তোলেন। মুহূর্তের মধ্যেই এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় সেখানে। বেলাল এবার জোসেফকে তার আর ইয়াসিনের রুমটি দেখায়। জোসেফ দেওয়ালে একটি বাচ্চার ছবি দেখতে পায়। জোসেফ জিজ্ঞেস করে ওকে। বেলাল বলে এটা আমাদের সেই হতভাগা ভাই যে খেলার সময় বোমার আঘাতে মারা গিয়েছিল। বেলাল জোসেফকে এবার বলে আমিও কাঁটাতারের ওপাশটা দেখতে চাই। জোসেফ বলে অবশ্যই, আমি বাবাকে বলে তোমার পাসের ব্যবস্থা করে দিব। এদিকে জোসেফ এখনো না ফেরায় তার বাবা মা বর্ডারে এসেছেন। জোসেফের বাবা গার্ডদেরকে পরিচয় দেন। জোসেফের মা গাড়িতেই বসেছিল আর জোসেফের বাবা একাই ফিলিস্তিনের পথ ধরে হাঁটতে থাকেন। এদিকে জোসেফ বেলালের সাথে করে গাড়িতে ফিরছিল বর্ডারের দিকে। হঠাৎ করে জোসেফ তার বাবাকে দেখতে পায়। সে সাথে সাথে গাড়ি থামাতে বলে। জোসেফ গাড়ি থেকে নামে। সে তার বাবাকে সরি বলে। জোসেফের বাবা জোসেফকে বুকের সাথে জড়িয়ে ধরে আর তাকে বলে পৃথিবীতে যাই হয়ে যাক না কেন তুমি আমাদেরই ছেলে। জোসেফ এবার বিলালকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে তার বাবাকে বলে এটা আমার বড় ভাই। বেলাল হাত বাড়িয়ে দেয়। জোসেফের বাবাও তার সাথে খুব ভালোভাবে হাত মেলায়। বর্ডার পর্যন্ত বিলালই তাদেরকে পৌঁছে দেয়। জোসেফের বাবা এবার নিচ থেকে বিলালের সাথে হাত মেলায় আর তাকে ধন্যবাদ দেয়। এবার জোসেফকেও বিদায় নিতে হবে। সে তার বড় ভাইকে বলে আমি অবশ্যই তোমাকে ওই কাঁটাতারের ওপাশে নিয়ে যাব, এটা আমার প্রমিস। জোসেফ শেষবারের মতো বিলালের দিকে ফিরে তাকায়। এদিকে ইয়াসিনদের ফ্যামিলি ফটোর মধ্যে জোসেফের একটি ছবি নতুন করে লাগানো হয়। জোসেফ এখন থেকে তাদের পরিবারেরই একজন। পরদিন ইয়াসিন আর তার বড় ভাই বেলাল ইসরায়েলের দিকে রওনা হয়। বেলালের ইসরায়েলে যাওয়ার পাস হয়ে গিয়েছে। ইয়াসিনের চেক হয়ে যায়। এবার বেলালের চেকিং হচ্ছিল আর বেলালও চেক শেষ করেই প্রথম ইসরায়েলে ঢোকে। আধুনিক ইসরায়েল দেখে বেলাল খুবই অবাক হয়ে যায়। ইয়াসিন জোসেফ আর বেলালের কাছ থেকে বিদায় নেয়। বলে যে আমাকে আইসক্রিম বিক্রি করতে যেতে হবে, বাসার জন্য কিছু টাকা ম্যানেজ করতে হবে, তোমাদের সাথে সমুদ্রের পাড়ে দেখা হবে। ইয়াসিন চলে যায়। জোসেফ আর বেলাল হাঁটতে থাকে। রাতের বেলা জোসেফ আর বেলাল সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিল। তখন কিছু মাতাল জোসেফকে ডাক দেয়। তারা জোসেফকে ছিনতাই করার চেষ্টা করে। তখন বড় ভাই বেলাল তাদেরকে বাধা দেয়। তাদের মধ্যে মারপিট শুরু হয়। কিন্তু হঠাৎই তারা জোসেফের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। ইয়াসিনও সেখানে চলে এসেছে। ইয়াসিন আর বেলাল দুই ভাই আশপাশের লোকজনের কাছে সাহায্য চায়। জোসেফকে হসপিটালে নেওয়া হয়। একজন ডক্টর তাকে ভালোভাবে ব্যান্ডেজ করে দেন। বেলাল তাকে ধন্যবাদ জানায়। জোসেফ তার বড় ভাই বেলালকে জিজ্ঞেস করে আমি যদি আজ মারা যেতাম তাহলে কি আমি একজন মুসলিম হিসেবে মারা যেতাম নাকি ইহুদি হিসেবে? বেলাল বলে এই কথাগুলো এখন বাদ দাও, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তোমার কোনো ক্ষতি হয়নি। এরই মধ্যে ইয়াসিনও সেখানে চলে আসে।
সে জোসেফকে জিজ্ঞেস করে এখন কেমন লাগছে। জোসেফ বলে বেটার। ইয়াসিন বলে তোমার বাবা মাকে খবর দিয়েছি। জোসেফ মুস্কি হেসে বলে কোন বাবা মা? আমার তো এখন দুটো পরিবার। আই উইশ অকৃতজ্ঞ ইসরায়েলি জাতির যদি সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে ফিলিস্তিনিদের সাথে তাদের সম্পর্কটা এমনই হতো। দৃশ্য পরিবর্তন হয়। আমরা ফিলিস্তিনের সেই ভাঙা বিল্ডিংটা দেখতে পাই যেখানে একসময় ইয়াসিন বসে থাকতো। আজ সেখানে জোসেফ বসে আছে। সেও ইয়াসিনের মতো করে দূরের সাজানো গোছানো ইসরায়েলকে দেখছে। আর ব্যাকগ্রাউন্ড থেকে জোসেফের একটি কথা ভেসে আসে। জোসেফ বলছে আমি আমার ইসরায়েলি বাবা মাকে ভুলে যাইনি, কিন্তু আমি আমার সত্যিকারের ঠিকানা খুঁজে পেয়েছি। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি নিয়ে আমি কিছুই বলবো না, আপনারা বলবেন আর আমি আপনাদের কমেন্টস গুলো পড়বো। তবে আপনাদের একটি ব্যক্তিগত আক্ষেপের কথা বলে যাই, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। বাস্তবতা দেখা যায় কোকি স্টুডিওর কনসার্টে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক অথবা ডিসলাইক দিয়ে বুঝিয়ে যাবেন। আর একটি বিশেষ অনুরোধ, ফিলিস্তিনের পক্ষের মুভিগুলো বেশিরভাগ দেশেই ব্যান করে দেওয়া হয়, তাই আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তো ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়।